প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, হয়তো এটাই আমার রাইট টাইম রাজনীতিতে আসার। রাজনীতিতে মানুষ খারাপ কথা বলবে, অভিষেক ব্যানার্জি এবং দিদি আমার সাথে থাকবেন। আমি আমার কর্মে বিশ্বাসী, আমি আমার কাজ করব, মানুষের জন্যে মাঠে নেমে কাজ করতে পারবো এবং তাদের পাশে থাকতে পারবো। নিজেকে ঠিক রাখো, অপরজন ঠিক থাকবে। খুব ভালো থাকিস রকেট, লড়াই তো হবে ভালোই। আগে আমি নিজে ভাবি যে আমি কতটা স্বচ্ছ, তারপর আমি অপরজনের দিকে কালিমা ছুড়বো। শিল্প চাইছেন? নিশ্চয়ই চাইছি। আমি আমার কথায় বিশ্বাসী হব, আমি জানি আমার দিদি কি। রাজ্যের দিদি নাম্বার ওয়ান কে? রচনা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকেই বলতেন এই কথা রিল লাইফ এবং রিয়েল লাইফ নিয়ে। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে নেই। আজকে রয়েছেন একেবারে পুরোদস্ত রাজনীতিক রচনা বন্দ্যোপাধ্যায়। আপনাকে সংবাদপ্রতিদিন.in স্বাগত। আমি রাজনীতিক বললাম তার কারণ আমরা প্রত্যেকেই জানি আপনি রাজনীতির ময়দানে নেমে গিয়েছেন এবং হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন। কালকে ব্রিগেডের মঞ্চ থেকে আপনার নাম ঘোষণা হয়েছে। আচমকা রাজনীতিতে আসার এই সিদ্ধান্ত নিলেন কেন? দিদি যখন রিকোয়েস্ট করলেন যে আমার পাশে এসে দাঁড়াও, তুমি আমার সাথে থাকো, তুমি তখন তাকে সম্মান জানানোর জন্যই রাজনীতিতে আসা। এবং সব কিছু জীবনের একটা অধ্যায় থাকে। এতদিন এত মানুষের ভালোবাসা পেয়েছি দিদি নাম্বার ওয়ানে মঞ্চে, এত দিদিরা এসছেন, এত দিদিদের কথা শুনেছি, সবাই আমাকে এত বছর ধরে এত ভালোবাসা দিয়েছেন। কোনো একটা জায়গায় গিয়ে তো মনে হয় যে হ্যাঁ, এবার একটু মানুষের জন্যও কিছু করি, মানুষের পাশে একটু থাকি। আর মানুষের জন্য কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে রাজনীতি ছাড়া অন্য কোনো পথ নেই। সাধারণ মানুষে আমি কিছু করতে পারবো না কারোর জন্য। আমার কাছে রাজনীতি সেই তকমাটা থাকা দরকার যে আমি কিছু করার ক্ষমতা আছে আমার। মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে সেটে গেলেন, আপনার সঙ্গে কথোপকথন হলো, একটি এপিসোড দেখানো হলো, সেটাও প্রবল জনপ্রিয় হলো, সেটা হওয়াটা স্বাভাবিক। সেখানে কি কোনো কথোপকথন হয়েছিল? দিদিকে আপনাকে প্রস্তাব দিয়েছিলেন? মানে কী করে এই প্রস্তাবটা এলো যে তৃণমূল প্রার্থী হন রচনা? আমার পরিচয় বহু বছরের, আজকের নয়। হতে পারে আমি রাজনীতিতে ছিলাম না, কিন্তু আমার দিদির সাথে অনেক দিনের কথা। মানে দিদির বাড়ির কালী পুজোতেও আমি যাই, দিদির সাথে কোনো রকম অনুষ্ঠানে দেখা হলে কথা হয়, তো পরিচয় কথাবার্তা বহুদিনের। কিন্তু ওই আর কি, সময় সুযোগ উপরওয়ালা যখন করেন তখনই সব কিছু হয়। তো এইটা হয়তো এই সময় হবার ছিল, তাই জন্য হলো। দিদির হয়তো এই সময় মনে হয়েছে যে রচনাকে আমার দরকার পাশে, তাই জন্য এই অফারটা এসছে। আমিও একটা দিক দিয়ে ঠিক যে আমি আজকে এত বছর ধরে দিদি নাম্বার ওয়ান করে প্রতিটি নারীর কাছে পৌঁছতে পেরেছি, মানুষের দুঃখ কষ্ট এত বছর ধরে শুনতে পেরেছি, বা জানি যে মানুষের পাশে দাঁড়ানোটা কতটা দরকার। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, হয়তো এটাই আমার রাইট টাইম রাজনীতিতে আসার। রাজনীতি আমার কাছে মানুষের পাশে থাকা, মানুষের কথা বোঝা, মানুষের জন্য কিছু করা, এটাকে আমি মনে করি যে রাজনীতি। এবং সেই চিন্তাধারাতে বিশ্বাস হয়েই আমি এগিয়ে যাব। তাতে যদি মানুষ আমার কাছে থাকেন খুব ভালো, আমি ভীষণ খুশি হব। যদি তাতে মানুষ বলেন যে না, এ রাজনীতি বোঝে না, জানে না, তাহলে তাতেও আমি হাত জোর করে বলবো যে ঠিক আছে, থ্যাংক ইউ। চোখ বন্ধ করে রাখো, কান বন্ধ করে রাখো। আমি লোকের কথায় বিশ্বাসী নই, আমি লোকের কথা শুনবো না। দেখলেও দেখবো, না দেখার ভান করব। নিজের কর্মতে বিশ্বাসী, তাই করে এসছি। আজকে আপনি বলছেন রাজনীতিতে মানুষ খারাপ কথা বলবে, অন্যান্য ফিল্ডে কি বলে না? আজকে কর্পোরেট ওয়ার্ল্ডে কি একে অপরকে ধরে নামানোর চেষ্টা করছে না? তাদের পেছনে কি নোংরা কথা গিয়ে বলছে না? ফিল্ম জগতে কি সেটা নেই? ওই নায়িকা কাজ পেয়ে গেল, আমি পেলাম না, চলো ধরো ওকে নামাও, আরেকজনকে ঢোকাও হিরোইন হিসেবে। মানুষ বলবে, কিন্তু আমি সেইটাতে বিশ্বাসী নই যে মানুষকে ছোট করে দেখানো, মানুষের সম্বন্ধে খারাপ কথা বলা। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই। কোথাও গিয়ে অভিনয়ের মঞ্চ, রাজনীতির মঞ্চ একটু কঠিন লাগছে কি, যে আগামীর লড়াইটা খানিকটা কঠিন হতে চলেছে? অভিনয়টা তো রক্তে রক্তে আছে। অভিনেত্রী বলি রচনা ব্যানার্জি। মানুষের সাথে আজকে এত বছর ধরে টিভি সঞ্চালনা করে একটা জায়গায় এসে পৌঁছেছি, মানুষের আনন্দ দিয়েছি, মানুষেরকে নারীদেরকে অনেক সমাজে উন্নত জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি। আজকে প্রতিটি নারী সবসময় এসে আমার মঞ্চে বলে যে দিদি, তোমার শো দেখে আজকে আমরা উপার্জনের মূল ধারা খুঁজে পেয়েছি। আজকে আমরা আর কেউ মাথা নত করে হাত পাতি না স্বামীর কাছে। এই জিনিসগুলো তো আজ দিদি নাম্বার ওয়ান মেয়েদেরকে নতুন আলোর দিশা দেখিয়েছে আমার এই শোয়ের মাধ্যমে। তো সেই জন্যে আজকে যখন আমি রাজনীতিতেও এসেছি, আমি আশা করি মানুষের জন্যে মাঠে নেমে কাজ করতে পারবো এবং তাদের পাশে থাকতে পারবো। আসন নিয়ে জেতার বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি আমার কর্মে বিশ্বাসী, আমি আমার কাজ করব, আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব, মানুষের সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করব। তারপরে তো দেখুন, মানুষই তো সব। রাজনীতিতে কিন্তু নেতা নেত্রী সর্বোপরি হচ্ছে, আমি মনে করি মানুষ।
মানুষই আমাদেরকে তৈরি করেন, রাজনীতির হিসেবে বলছি, মানুষই নেতা নেত্রী তৈরি করেন, মানুষই ভোট দিয়ে তৈরি করেন কার পাশে থাকবেন। তো সেই জন্যে আমি হুগলি মানুষের জন্যেও অনেকটা আশাবাদী। আশা করি মানুষ আমাকে বুঝবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার পলিটিক্সের কেরিয়ারে তো সে নিশ্চয়ই আমার থেকে অনেক রেসপেক্টেবল এবং সে অনেক সিনিয়র, আমার থেকে তার অনেক বেশি অভিজ্ঞতা। ডেফিনেটলি লড়াই তো হবে ভালোই, কিন্তু যেটাই হবে সেটা খুব হেলদি লড়াই হবে, সুস্থভাবে হবে, ভালোভাবে হবে। কিছু বলবেন লকেটকে উদ্দেশ্য করে? না, খুব ভালো থেকো লকেট, খুব ভালো থাকিস লকেট। আমি তোকে তুই তোকারি করি, আমাদের তুই তোকারিরই সম্পর্ক, বহু স্মৃতি, মজার ভালো স্মৃতি। আমি সবসময় তাকে শুভেচ্ছা জানাই। সে বড় রাজনীতিক জায়গায় পৌঁছে গেছে। আমার অনেক শুভেচ্ছা রইল তোকে রকেট। কর্তব্য সিনেমা সেই সিনের কথা মনে পড়ে, যেটা সম্প্রতি ভাইরাল হচ্ছে, খুব দুই মজা। জায়ের লড়াই। অনেক জিনিস ভাইরাল হচ্ছে, আমার খুব মজা লাগছে দেখে। যারা বানায় তাদেরকে হ্যাটস অফ, তারা এত খেটে এইরকম ক্লিপিংসগুলো বার করছে, তার সাথে সাথে ভালো গান পুট আপ করছে। এটাও তো একটা ট্যালেন্ট, ডেফিনেটলি। লকেটকে কি রাজনৈতিক দিক থেকে আক্রমণের দিকে এগোবেন? না, একদমই না। সে তার চিন্তাধারায় বিশ্বাসী, সে তার নিজস্ব স্টাইলে বক্তৃতা দেন, এবং তার যদি মনে হয় যে সে যে কথাগুলো বলছে সে তাতে সে বিশ্বাসী, সেটা সে বলে। আমি আমার কথায় বিশ্বাসী হব। আমি জানি আমার দিদি কী, আমি জানি আমার তৃণমূল কংগ্রেস পার্টি কী, আমি জানি আমি পশ্চিমবাংলার জন্য কী ভেবে এগিয়ে যাব, মানুষের পাশে কীভাবে থাকবো। অবশ্যই পার্টির সহায়তা দরকার, তার জন্যে একা তো লড়তে পারবো না, সঙ্গে আমার পুরো তৃণমূল কংগ্রেস পার্টিকে দরকার, তবেই আমি হুগলির মানুষের পাশে দাঁড়াতে পারবো। এবং আমি আশাবাদী, আমি সাংঘাতিক রকমের হোপফুল, অভিষেক ব্যানার্জি এবং দিদি আমার সাথে থাকবেন এবং সব মানুষের জন্য করার চেষ্টা করবেন। খালি যখন ঘটেছে তখন আমি পার্টি পলিটিক্সে ছিলাম না, আমি সবে গতকাল জয়েন করেছি, এবং আমি যতটুকু শুনেছি গতকাল জয়েন করার পরে এবং অ্যাজ আ পাবলিক কাগজে পড়ে, যে যাদের বিরুদ্ধে এই কি বলবো এই অভিযোগ উঠেছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমাদের যারা, এবং এটাও শুনেছি এবং পড়েছি যে যাদের যা কমপ্লেন সেগুলো সব লেখানো হচ্ছে, এবং সেগুলো লিখে নিয়ে তাদের প্রত্যেকের নাম অনুযায়ী প্রত্যেকের কমপ্লেন লেখানো হচ্ছে, এবং কমপ্লেন অনুযায়ী প্রত্যেকের জন্য অ্যাকশন নেওয়া হবে। এটা তো ডেফিনেটলি করা হচ্ছে, দিদিও করছেন, অভিষেকও করছে। আমি তখনই কারোর দিকে আঙ্গুল তুলবো যখন আমি দেখব আমি ভীষণ স্বচ্ছ। আমি নিজে যখন স্বচ্ছ, আমি তারপর অপরজনের দিকে আঙ্গুল তুলে বলবো যে তুমি অস্বচ্ছ। কিন্তু আগে আমি নিজেটা দেখি ঠিক করে, আগে আমি নিজে ভাবি যে আমি কতটা স্বচ্ছ, তারপর আমি অপরজনের দিকে কালিমা ছুড়ব। তো আমার সবসময় মনে হয় নিজেকে ঠিক রাখো, অপরজন ঠিক থাকবে। তোমরা তৃণমূল কংগ্রেস পার্টির উপরে আঙ্গুল তুলছো, তোমরা আগে নিজেরা ঠিক হও, তোমরা আগে নিজেরা স্বচ্ছ হও, নিজেদের ভাবমূর্তি আগে ঠিক করো, তারপর তুমি অন্যর দিকে আঙ্গুল তোলো। তো এরকম তো নয় যে তোমরা একদম পুরো পরিষ্কার সাদা কাগজ, A4 সাইজের কাগজ, তাই জন্য তুমি অন্য লোকের কাগজে হিজিবিজি কাটছো, সেটা তো কখনোই নয়। তো সেই জন্য হিজিবিজি কাটার আগে বা কালিমালিপ্ত করার আগে তোমরা আগে নিজেদেরকে ঠিক রাখো, নিজেদের ঠিক করো, তারপরে তুমি অন্যদিকে আঙুল তোলো, এটা আমি মনে করি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি, রাজনীতিতে যোগ দিয়েছেন, কিছু বলবেন? না, কিছু বলার নেই। সিনিয়র মানুষ, নমস্কার জানাচ্ছি। ভালো থাকবেন, আগামী দিনও আপনারা যেন ভালো হয়। এটা দেখুন নিজস্ব ব্যাপার, কার কীরকম, কে কীরকম এক্সপিরিয়েন্স করেছে, বা কে কীরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা আদৌ হয়েছেন কি না, বা সময় একটা ব্যাপার থাকে, সেটাতে তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে আমি এতটা সময় দিতে পারছি কি পারছি না, বা পার্টির তরফ থেকে তাদের কি হয়েছে, সেটা তাদের প্রত্যেকটা মানুষের তো ইন্ডিভিজুয়াল ব্যাপার থাকে। তো সেটা তারাই ভালো বুঝতে পারবেন যে তাদের কি সমস্যা, বা তারা কি কারণে কি রকম ধরনের বক্তব্য পেশ করছেন। বাধা বিপত্তি কী আসবে সেটা তো আমি এখন থেকে প্রেডিকশন করতে পারবো না, বা আমি জানিও না। আশা করি কোনো বাধা আসবে না, তা না হলে তৃণমূল কংগ্রেস পার্টি আজকে এত বছর ধরে থাকতো না। শুধু সিঙ্গুর নয়, আমাদের পুরো পশ্চিমবাংলা নিয়ে আমাদের কথা, এবং আজকে যেহেতু আমি হুগলির হয়ে দাঁড়িয়েছি, সেটা তো হুগলি নিয়ে কথা। আজকে দিদি ইদানিংকালে সর্ব জায়গায় আমরা দেখতে পাচ্ছি দিদি আমাদের পশ্চিমবাংলার নিয়ে ভাবছেন, এবং
সব রকম শিল্প নিয়ে ভাবছেন এবং সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন যাতে আমাদের উন্নয়ন আসে, এবং সেটার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব যে হুগলির বুকেও যেন আমরা উন্নয়ন আনতে পারি, সেটাও যেন আমাদের ভারতবর্ষের মানচিত্রে, পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা বড় ডিস্ট্রিক্ট হয়ে দাঁড়ায় হুগলি। সবাই যেন এক কথায় বলে এটা হবে তো হুগলিতে হবে। শিল্প চাইছেন? নিশ্চয়ই চাইছি, অফকোর্স চাইছি। আমাদের পশ্চিমবাংলা আরও অনেক উন্নত মানের হোক, এটাই আমরা চাইছি। তার মধ্যে হুগলি ডেফিনেটলি একটা বড় জায়গা হবে। আপনার রাজনৈতিক জীবন অনেক ভালো হোক, সংবাদ প্রতিদিনের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের দর্শককে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, সবাইকে বলছি মানুষকে ভালোবাসুন, তৃণমূল কংগ্রেস পার্টিকে ভালোবাসুন, আর আমাদের যারা যারা আমরা আছি তৃণমূল কংগ্রেস পার্টির সাথে, আমরা সব যারা কাজ করার জন্য চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের সঙ্গে ছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বারবার করে জানিয়ে দিলেন তিনি সবেমাত্র রাজনৈতিক ময়দানে এসেছেন, কিন্তু তিনি জানেন মানুষের পালস কী বলে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।